আর এই এসআইআর আবহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াগড়ে গিয়ে নির্বাচন কমিশন সহ বিজেপিকে একযোগে আক্রমণ করেন কেন্দ্রীয় সরকারকেও। আর এই প্রসঙ্গে আজকে শুভেন্দু অধিকারী বলেছেন, আপনি ভারতকে হেলাবেন বলেছেন, আপনাকে রাজ্যবাসী হেলিয়ে দেবে, এপ্রিলে আমাকে হেলাবে পশ্চিমবঙ্গের মানুষ। মুখ্যমন্ত্রীর হুঙ্কারের পাল্টা হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা। আপনি ভারত হেলাবেন বলেছেন, আপনাকে পশ্চিমবঙ্গের লোক এপ্রিল মাসে এমন হেলাবে আপনার ভাইপো যাবে জেলে, আর আপনাকে বাটি নিয়ে কালীঘাটের সামনে বসাবো। আমাদের নাম মেদিনীপুর। অর্থাৎ শুভেন্দু অধিকারী বলছেন, এপ্রিলে আপনাকে হেলাবে পশ্চিমবঙ্গের মানুষ। মুখ্যমন্ত্রীর হুঙ্কারের পাল্টা হুঙ্কার ছুড়ে দিয়েছেন এভাবেই বিরোধী দলনেতা। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াগড়ে গিয়ে সমাবেশ করে ঠিক কি বলেছিলেন দেখুন। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো। চিরকাল সরকারে কেউ থাকে না। 2029 বড়ই ভয়ঙ্কর, তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে? এসআইআর এর চাপে বিএলওর মৃত্যুর অভিযোগ, কৃষ্ণনগরে পথে নামল তৃণমূল। বিজেপি কমিশন আতাতের অভিযোগে সরব মহুয়া মৈত্র, সায়নীরা। রিঙ্কু তরফদারের মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন ও বিজেপি। আক্রমণ করেন মহুয়া মৈত্র। বিজেপি ও কমিশনের হাতে বিএলওদের রক্ত। আক্রমণ শানিয়েছেন সায়নী ঘোষ। রিঙ্কু তরফদার নিজের সুইসাইড নোটে লিখেছেন এটা নির্বাচন কমিশনের জন্য আজকে এই পরিণতি। তাই এই দায়বদ্ধতাটা 100% জ্ঞানেশ কুমার, 100% বিজেপি দলের, 100% ইলেকশন কমিশনের। তো এটাও বলেছিল যে আমি এখন রেজিস্টার হয়ে গেছি বলে আর ছাড়তে পারছি না। ও নিজেকেও দোষ দিয়েছিল যে আমার এটা আগেই ছাড়া উচিত ছিল। বিজেপি একটি এমন পার্টি যাদের হাতে রক্ত লেগে আছে, কৃষকদের রক্ত লেগে আছে, শ্রমিকদের রক্ত লেগে আছে, ইনোসেন্ট ভারতীয়দের রক্ত লেগে আছে, আর এখন আমরা দেখছি যে বিএলওদের রক্তও লেগে আছে। ফলত আমরা ধিক্কার জানাই এই যে এরকম একটা ডিসঅর্গানাইজড প্যাটার্নে মানসিক প্রেশার দেওয়া মানুষদেরকে এসআইআর করার জন্য। এটা ইলেকশন কমিশন যখন দেশের ইলেকশন কমিশন না হয়, একটা পলিটিক্যাল পার্টির ইলেকশন কমিশন হয়ে কাজ করে, তখন এইগুলো হওয়া স্বাভাবিক। 9, 10 এবং 11, 12 এসএসসির পরীক্ষার ইতিমধ্যেই আপনারা জানেন রেজাল্ট আউট হয়ে গেছে, কিন্তু সেটা নিয়ে কি নতুন করে জটিলতা তৈরি হলো? এই প্রশ্নটা উঠছে, তার কারণ নতুন নিয়োগ বিধি তৈরি করে নতুনদের নিয়ে নতুন করে যে পরীক্ষা করা হয়েছিল, নতুন শূন্যপদ তৈরি করা হয়েছিল, তা নিয়ে সুপ্রিম কোর্টে আজকে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। স্পষ্টত সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে যে চাকরিহারা যোগ্যদের জন্য তো রায়টা দেওয়া হয়েছিল, কেন কমিশন নতুনদের সুযোগ দিল? এই প্রশ্ন আজকে তুলেছে সর্বোচ্চ আদালত। একেবারে ভর্ৎসনার মুখে স্কুল সার্ভিস কমিশনকে পড়তে হয়েছে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো। নিউজ রুমে আমার সঙ্গে আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন। এইটা অতনু, তুমি আমাদের জানাও যে কেন আজকে কোর্টে প্রথমত কি হলো এবং কেন আজকে ফের, এর আগেও ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল। এইটা চ্যালেঞ্জ ছিল স্কুল সার্ভিস কমিশনের কাছে, নিজেদেরকে একেবারে যোগ্যতা এবং প্রমাণ করা সুপ্রিম কোর্টের কাছে। সেখানে কি নতুন করে ব্যর্থ হলো কমিশন? দেখো, তুমি জানো যে 2016 যে এসএসসির নিয়োগ পরীক্ষা সেটা হয়েছিল এবং তাতে চাকরি অনেকেই করছিলেন, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকারা, একই সঙ্গে অশিক্ষক কর্মী যারা গ্রুপ সি, গ্রুপ ডিতে রয়েছেন। এবং তারপর অভিযোগ ওঠে ব্যাপক দুর্নীতির, এবং তাতে সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000-এর চাকরি বাতিল হয়ে যায় এবং সুপ্রিম কোর্ট পুরো নিয়োগ প্রক্রিয়া নতুন করে করতে বলে। কেন করতে বলে? তার কারণ হচ্ছে যে এর মধ্যে বেশ কয়েকজনকে নির্দিষ্টভাবে অযোগ্য এইটা বোঝা গিয়েছিল, তদন্তে বেরিয়ে এসেছিল, কিন্তু বাকিরা যে নির্দিষ্টভাবে যোগ্য তার কোনো গ্যারেন্টি বা তার কোনো তালিকা সেটা এসএসসি, কলকাতা হাইকোর্ট বলো বা সুপ্রিম কোর্ট বলো, কোথাওই তার তালিকা দিয়ে জমা দিতে পারেনি। ফলে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা যায়নি এবং তার জন্য পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় এবং সুপ্রিম কোর্ট বলে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে। তার কারণ এখানে যারা নির্দিষ্টভাবে অযোগ্য নয়, অর্থাৎ যারা যোগ্য, তাদের তো কোনো অপরাধ নেই, তারা তো দুর্নীতির মাধ্যমে চাকরি পাননি। ফলে তারা চাকরি হারাবেন কেন? তাদেরকে কেন নতুন করে চাকরির সুযোগ দেওয়া হবে না?
সেই মতো সুপ্রিম কোর্ট তাদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া করতে বলে এসএসসিকে। ঠিক এইখানেই হচ্ছে প্রশ্ন। এসএসসি এর পর নতুন নিয়োগ প্রক্রিয়া করে, যার পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে। 9-10-এর শিক্ষক, 11-12-এর শিক্ষকদের পরীক্ষা হয়ে গেছে, 9-10-এর রেজাল্ট বেরিয়ে গেছে, 11-12-এর শুধু লিখিত পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে তাই নয়, ইন্টারভিউর প্যানেল প্রকাশ হয়ে গেছে, আগামীকাল থেকে ইন্টারভিউ শুরু। কিন্তু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয় এসএসসির এই নতুন নিয়োগ প্রক্রিয়ার নতুন বিধিকে কেন্দ্র করে, এবং তাতে আজকে সুপ্রিম কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়ে সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফের ফিরিয়ে দিয়েছেন শুনানির জন্য। কি আছে আজকে এখানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে? বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অজয় আরাদের বেঞ্চ আজকে খুব পরিষ্কার করে বলে দিয়েছে যে পদ্ধতিতে আজ এসএসসি এই নতুন নিয়োগ প্রক্রিয়া এবছর শুরু করেছে, এই পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যারা চাকরি হারিয়েছেন সেই সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা যাতে ফের সুযোগ পান তাদের জন্য নিয়োগের পরীক্ষা নিতে। কিন্তু এখানে এসএসসি কি করেছে? এসএসসি নতুন করে পদ সৃষ্টি করেছে, নতুন পরীক্ষার্থীদের এই পরীক্ষায় বসার সুযোগ দিয়েছে এবং তার জন্য নতুন বিধি তৈরি করেছে, এবং এই নতুন বিধি তৈরি করে এই সবাইকে একসঙ্গে এই চাকরির পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে আমরা শুধুমাত্র যারা পুরনো তাদেরকে এই সুযোগ দিতে বলেছিলাম, 1। 2, তাদের জন্য কোনো নতুন বিধি তৈরি করতে বলিনি, অর্থাৎ পুরনো বিধিতেই পরীক্ষা নেবে এটাই বোধগম্য ছিল। কিন্তু সেখানে নতুন বিধি কেন তৈরি করা হলো এটা সুপ্রিম কোর্ট তৈরি করতে বলেনি। এটা সুপ্রিম কোর্টের আর একটা পর্যবেক্ষণ। এবং নতুনদেরকে পুরনোদের সঙ্গে একই সঙ্গে সুযোগ দেওয়া এইটাও সুপ্রিম কোর্ট করতে বলেনি, কিন্তু সেইটা এসএসসি করেছে। এখন শুধু এসএসসি এটা করেছে তা নয়, এসএসসি বিধিতে কীরকম পরিবর্তন নিয়ে এসছে, একাডেমিক্সের নম্বর কমিয়েছে, শিক্ষকতার অভিজ্ঞতার জন্য নম্বর দিয়েছে আলাদা করে, এবং এই ধরনের বেশ কিছু পরিবর্তন নম্বরেও নিয়ে এসছে। এইগুলো কেন নিয়ে আসা হলো? যদি পুরনো পরীক্ষা বাতিল হয়ে থাকে পুরনোদের জন্য, তাদের জন্য যদি নতুন করে পরীক্ষা দিতে হয় তার জন্য নতুন বিধি করে নতুনদের সুযোগ দেওয়ার কথা তো সুপ্রিম কোর্ট বলেনি। এইখানেই হচ্ছে বক্তব্য যে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছিল যারা চিহ্নিত অযোগ্য নয়, অর্থাৎ স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড, তাদের জন্য রায়টা দেওয়া হয়েছিল। তাহলে কেন নতুনদের সুযোগ দেওয়া হলো, এই প্রশ্ন সুপ্রিম কোর্ট আজকে কমিশনকে উদ্দেশ্য করে তুলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।